আমার নাম কৃতিকা। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম এবং সুন্দরী হওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব ট্যালেন্টেডও ছিলাম। বর তো আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করেছিল। তারপর জানি না কেন প্রত্যেক দিন রাতে আমার বর আমাকে অনেক ভালোবেসে একটা করে নতুন জামা দিত, এবং যেই জামাগুলো পরার পরে আমার শরীরের অর্ধেক অংশই দেখা যেত। তারপর সেদিন রাতে বর আমাকে বলল, কৃতিকা, আজ তোমাকে একটা দারুণ জিনিস খাওয়াবো। তারপর জানি না বর একটা আজব ধরনের কালো রঙের কাঁচের বোতল বের করে দিয়ে বলল, এই বোতলের মধ্যে দারুণ জুস আছে। এই জুসটার দাম অনেক। এই জুসটা খেলে তোমার চেহারায় আরও অনেক বেশি গ্লো আসবে এবং তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু আমি বোতল দেখেই বুঝতে পেরেছিলাম ওটা জুস নয়, মদ্য ছিল। তারপর বর আমাকে অনেক ভালোবেসে আবদার করে প্রত্যেক দিন হাফ গ্লাস করে মদ্যপান করাতো। বরের মিষ্টি মিষ্টি কথা শুনে আমি খুব খুশি হয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও তার হাত থেকে মদ্যপান করতাম। আর এটা ভাবতাম যে বর আমাকে কত ভালোবাসে। ওই হাফ গ্লাস মদ্যপান করার পরে আমি নেশাগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকতাম এবং আমার কোনো হুঁশ জ্ঞান থাকতো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমার শরীরে একটাও কাপড় চোপড় থাকতো না। ঘরের এখানে সেখানে আমার গায়ের কাপড় চোপড় পরে থাকতো। শুধু তাই নয়, দেখতাম যে আমার শরীরে একটা করে দামি গয়না রাখা থাকতো। ওই গয়নাগুলো দেখে তো আমি খুব খুশি হয়ে যেতাম। কিন্তু ওই সারা রাতের মধ্যে আমার সঙ্গে যে কী হতো সেটা আমি জানতাম না। আর কেনই বা আমার বর আমাকে বস্ত্রহীন করে আমার শরীরে জামা কাপড় খুলে এখানে সেখানে ফেলে রাখতো। আমি তো কিছুই বুঝতে পারতাম না যে ওই সারা রাত আমার সঙ্গে কী হতো। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যেই ছেলেটার সঙ্গে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম সেই ছেলেটি একদিন আমার পিঠ পেছনে আমার সঙ্গে এত খারাপ কাজ করবে। আসলে আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিলাম। আমি পড়াশোনাতেও খুব ভালো ছিলাম। কিন্তু বাবা মায়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম। আমার বরের নাম আয়ান। কলেজ লাইফে আয়ানের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপর ধীরে ধীরে আমরা দুইজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম। কলেজের পড়াশোনা শেষ করার পরে আমি যখন বাবাকে বলেছিলাম যে আমি আয়ান নামের একটা ছেলেকে ভালোবাসি এবং আয়ানকেই বিয়ে করতে চাই, তখন আমার বাবা এই বিয়েতে রাজি হয়নি। কারণ আয়ানের বাবা মা ছিল না। সে তার বোনকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতো। তখন আমার বাবা মা বলেছিল, ওই ছেলেটার বাবা মা নেই, তার উপর সে এখন বেকার। আমি তখন বাবা মাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে আয়ান বেকার হলেও আমি তাকেই বিয়ে করব। তাই বাবা আমার সঙ্গে আর কোনো রকম ঝামেলা না করে বাধ্যতামূলক আয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। কারণ তাদের মনে এটা ভয় ছিল যে আমি তাদের একমাত্র সন্তান, এবং তারা যদি আমার বিয়ে জোর জবরদস্তি অন্য কোনো ছেলের সঙ্গে দেয় এবং আমি রাগের মাথায় যদি নিজেকে শেষ করে দিই, তাহলে বাবা মা আমাকে চিরকালের মতো হারাবে। এই ভয়ে তারা আয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে জোর করে আয়ানকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু ওই সময় বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আয়ানকে বিয়ে করার। আয়ানের বাহ্যিক রূপটা দেখে ভেবেছিলাম যে সে হয়তো একজন দায়িত্বশীল পুরুষ, কিন্তু আমি তো এত বছর ধরে তার সঙ্গে থাকার পরেও কখনো জানতেই পারিনি যে তার সুন্দর চেহারার পিছনে একজন অপরাধী লুকিয়ে আছে। তারপর বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি গেলাম তখন তো আয়ান আমাকে ভীষণ ভালোবাসতো। বরের ভালোবাসা পেয়ে আমি সেই মুহূর্তে এটাই ভেবেছিলাম যে নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিয়ের কয়েক মাস পরেই আমার বর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিল। প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়ার পরে বর নিজের কাজের জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল যে বিয়ের পরে সে একদিন আমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। আমি যখনই তাকে বলতাম, তুমি আমাকে সময় দাও না কেন, এমনকি বিয়ের পরে কোনো দিন বাইরেও ঘুরতে নিয়ে যায়নি, তখন বর বলতো, আমি প্রমোশন পেয়ে গেলে তোমাকে অনেক জায়গা ঘুরতে নিয়ে যাব। শুধু একবার আমি প্রমোশনটা পেয়ে যাই, তারপরে আমাদের জীবনটা খুব সুন্দর কাটবে। বিয়ের পরে আমার বর তো প্রমোশন পাওয়ার জন্য এত বেশি ডেসপারেট ছিল যে আমার ননদ মাঝে মধ্যে বরকে ঠাট্টা করে বলতো, দাদা, তুমি প্রমোশন পাওয়ার জন্য তো এত বেশি ডেসপারেট আছো যে আমাদেরকেই ভুলে যাবে না তো? তখন আমার বর তার বোনের গাল ধরে বলতো, তোরাই তো আমার সব, আর আমি যা করছি সব তোদের জন্যই করছি, তাই তোদেরকে আমি কি করে ভুলতে পারি বলতো? আসলে আমাদের বিয়ের 6 মাস পরে আমার বর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পরে আমার বর এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল যে ওইভাবে প্রায় আরও 6 মাস কেটে যায়। তারপর সেদিন যখন আমাদের বিবাহ বার্ষিকীর দিন ছিল, সেদিন আমি বরের উপরে অনেক বেশি রাগ করেছিলাম।
কারণ বর সেদিনও তার অফিসের কাজের জন্য খুবই ব্যস্ততার মধ্যে ছিল। ভেবেছিলাম বিবাহ বার্ষিকীর দিনে বরের সঙ্গে বাইরে ঘুরতে যাব এবং খুবই মজা করব, কিন্তু কিছুই হয়নি। আমার মনের আশা মনের মধ্যেই থেকে গেছিল। বর নিজের কাজ নিয়ে এত বেশি সিরিয়াস ছিল যে সে আমাকে সময় দিতে পারতো না। তার মাথায় তো অনেক বেশি টাকা ইনকাম করা ভূত চেপেছিল। সে সবসময় একটাই কথা বলতো, আমাদেরও একদিন অনেক বড় গাড়ি হবে, বাড়ি হবে এবং অনেক টাকা হবে। সেদিন আমার ননদ তার দাদাকে বলেছিল, দাদা, অন্ততপক্ষে আজকে তো ছুটি নিয়ে বৌদিকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও, আজ তোমাদের বিবাহবার্ষিকী। তখন আমার বর তার বোনকে বলল, খুব তাড়াতাড়ি আমি যখন প্রমোশন পাবো তখন তোর বৌদিকে বিদেশে ঘুরতে নিয়ে যাব। তোরা আর কিছুদিন অপেক্ষা কর, তারপরে আমার জীবনে সব কিছু পরিবর্তন হবে। তোরা যা চাইবি তাই দিতে পারবো আমি। তোরা যেখানে ঘুরতে যাবি আমি সেখানেই ঘুরতে নিয়ে যাব, শুধুমাত্র আমি একবার প্রমোশনটা পেয়ে যাই। বরের কথা শুনে আমি ননদকে বললাম, থাকতে দাও, তোমার দাদাকে আর কোনো কিছু বলে লাভ নেই। ওর মাথায় শুধু এখন একটাই ভূত চেপে আছে, সেটা হচ্ছে প্রমোশনের ভূত। তাই তোমার দাদাকে এখন অফিসে যেতে দাও। আমার কথা শুনে বর হাসতে হাসতে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। আমি তখন সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বরের অফিস চলে যাওয়ার পরে ননদ আমাকে বলল, বৌদি, তুমি মন খারাপ করো না, আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তাই আজ আমি তোমার সঙ্গে বাইরে ঘুরতে যাব। দাদা তো অফিসেই ব্যস্ত থাকবে। প্রত্যেক দিনের মতো দাদা আজও নিশ্চয়ই রাত্রেবেলায় বাড়ি ফিরে আসবে। তাই আজ সন্ধ্যাতে আমি আর তুমি বাইরে ঘুরতে যাব। আসলে আমার ননদ আমাকে ভীষণ ভালোবাসতো এবং আমিও নিজের বোনের মতো করে তার খুব খেয়াল রাখতাম। সে বয়সে আমার থেকে ছোট হলেও খুব বুদ্ধিমতী ছিল এবং আমি তাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসতাম। তারপর সেদিন আমরা যখন বাইরে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখন বর হঠাৎ করে অফিস থেকে আমাকে ফোন করে বলল, কৃতিকা, আজ আমার অনেক বড় দিন, আজ তোমাদের তৈরি হয়ে থাকতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বর কী ব্যাপারে কথা বলছিল এবং আমাদেরকে বা কেন তৈরি হয়ে থাকতে বলেছিল। আমি তখন বরকে বললাম, আমি আর ননদ তো আজ বাইরে ঘুরতে যাব। বর তখন আমার কথা শুনে বলল, তোমরা দুইজনে আজকে বাইরে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দাও। আমি তখন বরকে বললাম, কেন? বর তখন বলল, আমাদের বস আজ আমাদের বাড়ি যাবেন, তাই রাতের খাওয়া দাওয়া আজ আমাদের বাড়িতেই করবেন। আমার বস জানতে পেরেছে যে আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই উনি আমাদের বাড়ি যেতে চেয়েছেন। আর এটা আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমার কোম্পানির মালিক আমাদের বাড়িতে আসবে। আমার কোম্পানির মালিক আমাদের বাড়িতে আসলে অনেক উপকার হবে। বসকে আমার প্রমোশনের ব্যাপারে একটু বলতে পারবো। বরের কথা শুনে আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর বাইরের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে আমি ও ননদ রান্নাবান্না করার পরে খুব সুন্দরভাবে সাজুগুজু করে তৈরি হয়ে বসেছিলাম। তারপর রাত্রি 9টার সময় যখন আমাদের বাড়ির বেল বাজলো তখন আমি গিয়ে ঘরের দরজাটা খুলেছিলাম। দরজা খোলা মাত্রই বরকে দেখলাম একটা খুব সুন্দর ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে ফুলের তোড়াটা দিয়ে নিজের মুখটা ঢেকে রেখেছিল। ফুলের তোড়াটা দেখা মাত্রই আমি খুব খুশি হয়ে বরকে জড়িয়ে ধরেছিলাম। ভেবেছিলাম বর নিশ্চয়ই আমার বিবাহবার্ষিকীর জন্যই এত সুন্দর ফুলের তোড়া আমাকে উপহার হিসাবে দিবে বলে নিয়ে এসেছে। কিন্তু সে যখন নিজের মুখ থেকে ফুলের তোড়াটা সরালো তখন লজ্জায় আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কারণ ফুলের তোড়াটা যখন সে নিজের মুখের কাছ থেকে সরিয়ে দিল তখন দেখলাম আমার বর নয়, অন্য কেউ দাঁড়িয়েছিল। ঠিক ওই সময় আমার কিছু বলার আগেই বর ওই লোকটার পাশে এসে দাঁড়ালো এবং আমাকে বলল, কৃতিকা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ইনিই হচ্ছেন আমাদের বস, তাই স্যারকে ঘরের ভিতরে নিয়ে চলো। আমি তখন লজ্জায় মাথা নিচু করে স্যারকে ভিতরে আসতে বললাম। তারপর আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলাম। স্যার তখন বললেন, কৃতিকা, তোমার হাতের রান্নাবান্না ভীষণ সুন্দর এবং তুমি নিজেও খুব সুন্দর। স্যার আমাদের খুব তারিফ করেছিলেন। খাওয়া দাওয়ার পরে স্যার আমাদের হাতে একটা করে উপহারও দিয়েছিলেন। উপহার পেয়ে আমরা তো খুবই খুশি হয়েছিলাম। তারপর সেদিন সুযোগ বুঝে বর নিজের বসকে প্রমোশনের কথা বলেছিল, কিন্তু ওই সময় ওই মুহূর্তে তাদের বস প্রমোশনের কথা শুনে বরকে কিছু উত্তর দেয়নি। সেদিন যখন আমার বর স্যারকে বাইরে পর্যন্ত ছাড়তে গিয়েছিল তখন তারা দুইজন বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছিল। বরের বাড়ি আসার পরে আমার ননদ বরকে বলল, দাদা, জানি না কেন তোমাদের বসকে আমার মোটেই ভালো লাগেনি, কারণ উনি বারবার ঘুরে ঘুরে আমার বৌদির দিকেই দেখছিলেন এবং বারবার বৌদির সৌন্দর্যের তারিফ করছিলেন। আমার বর তখন রেগে গিয়ে ননদকে বলল, তুই প্রত্যেকটা মানুষকে কেন সন্দেহ করিস?
উনি এত বড় কোম্পানির মালিক, তা সত্ত্বেও উনার মধ্যে কোনো অহংকার নেই। উনি আমাদের মতো ছোট এমপ্লয়ীদের সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিয়ে আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন। তাই বলে এই নয় যে সেই লোকটাই খারাপ। আর থাকলো তোর বৌদির সৌন্দর্যের তারিফ করা, তো আমার বউ এতটাই সুন্দর যে প্রত্যেকটা মানুষ তার সৌন্দর্যের তারিফ করতে বাধ্য হবে। এটা কোনো বড় কথা নয়। তাই এটা ভাব যে আমাদের কত সৌভাগ্য, এত বড় কোম্পানির মালিক আমাদের বাড়িতে এসেছিল। তুই নিজের মন থেকে নেগেটিভ চিন্তাধারা বের কর। তারপর সেদিন রাতের বেলা বর আমাকে অনেক ভালোবেসেছিল। সেদিন প্রথম সে আমার এত তারিফ করেছিল এবং আমাকে অনেক ভালোবেসেছিল। এমন নয় যে সে আগে আমাকে ভালোবাসেনি, কিন্তু আগের ভালোবাসা এবং সেদিন রাতের ভালোবাসার মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। এমনকি আমার বর মিথ্যে ভালোবাসার নাটক করে আমাকে এমনভাবে পটিয়েছিল যে সেদিন রাতে বর নিজের অফিসের ব্যাগের ভিতর থেকে একটা কাঁচের বোতল বের করে নিয়ে এলো, যেটার মধ্যে কালো রঙের তরল পদার্থ ছিল, এবং বোতলটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা একটা মদের বোতল। বর তখন আমাকে বলল, এটার মধ্যে অনেক দামি জুস ভরা আছে। আমি তখন বরকে বললাম, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এটা তো একটা মদের বোতল। আর তুমি কিসের জন্য মদের বোতল নিয়ে এসেছো? বর তখন কাছে এসে আমাকে অনেক ভালোবেসে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, আমি আজ দেখতে চাই নেশা করার পরে নেশাগ্রস্ত অবস্থায় তোমাকে আরও কতটা সুন্দর দেখায়, এবং আজ আমি নিজের হাতে তোমাকে এটা খাওয়াবো। আজ তুমি কিন্তু না বলবে না, না হলে আমার মনটাই ভেঙে যাবে। আমি অনেক আশা করে এই ড্রিঙ্কটা নিয়ে এসেছি, আর আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই আমরা দুইজন উদযাপন করব। আমি তখন বললাম, এটা আবার কী রকম বায়না? আমি তো এসব জিনিস জীবনে কোনোদিন খাইনি, তাই আমি খেতেও চাই না। বর তখন আমার কাছে এসে আমার ঠোঁটে হাত দিয়ে বলল, আজ তুমি আমাকে কোনো কিছুতেই বাধা দেবে না। আজ তোমাকে আমি নিজের মতো করে ভালোবাসতে চাই। এটা বলে সে দুটো গ্লাসের মধ্যে মদ্য ঢেলে বিছানার কাছে ছোট্ট টেবিলের মধ্যে রাখলো। তারপর নিজের অফিসের ব্যাগ থেকে আরও একটা প্যাকেট বের করে আমার হাতে দিল এবং বলল, এটার মধ্যে খুব সুন্দর ড্রেস আছে। আমি তোমার জন্য খুব ভালোবেসে এই জামাটা নিয়ে এসেছি। তুমি আমার সামনেই জামাটা পরো। আমি তো বরের ভালোবাসা পেয়ে খুব খুশি ছিলাম। বরের কথা মতো প্যাকেট থেকে ড্রেসটা বের করলাম। তারপর যখন বরের সামনেই নতুন ড্রেসটা পরলাম, তখন আমার খুব লজ্জা লাগছিল, কারণ ওই জামাটা পরার পরে আমার শরীরের অর্ধেক অংশই দেখা যাচ্ছিল। বর তখন অনেক ভালোবেসে আমার বুকে হাত বুলিয়ে বলল, এই জামাটা তোমাকে অনেক মানিয়েছে। এই জামাটাই তোমাকে যে কেউ দেখে পাগল হয়ে যাবে। বরের কথা শুনে আমি তখন বললাম, এটা তুমি কী ধরনের কথা বলছো? কারণ আমি সাধারণ ঘরের মেয়ে ও বউ ছিলাম, এবং আমার কাছে আমার মান সম্মানটাই সব ছিল। আমি অনেক সাংসারিক ছিলাম, তাই যে কোনো ক্ষেত্রে এবং যে কোনো জিনিসের উপরে আমার লজ্জাবোধটা অনেক বেশি ছিল। তারপর বরকে বললাম, এই রকম পোশাকে যে কেউ দেখবে মানে? বর তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলল, আরে বোকা, এটা তো আমি একটা কথার কথা বলছিলাম। তখন আমি বরকে বললাম, তুমি খুব ভালোভাবেই জানো আমি এই ধরনের কথা পছন্দ করি না, যার মধ্যে আমাকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মতো কোনো অশ্লীল শব্দ থাকে। তারপর বর আমার কথা শুনে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, সরি, আর কোনো দিন এই ধরনের কথা বলবো না। এটা বলে সে আমাকে নিজের কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। তারপর গ্লাসে ঢেলে রাখা মদ্য নিয়ে এসে নিজের হাতে করে আমাকে খাইয়ে দিল। মদ্যটা একবার খাওয়ার পরে আমি কাশতে শুরু করে দিয়েছিলাম, কারণ ওই ড্রিঙ্কটার টেস্ট আমার একদম ভালো লাগেনি। সেদিন আমি জীবনে প্রথমবার মদ্যপান করেছিলাম, তাও শুধুমাত্র বরের কথা শুনে আমি মদ্যপান করেছিলাম। আমি যখন ড্রিঙ্কটা খেতে পারিনি, তখন বর অনেক ভালোবেসে ও আবদার করে জোর করে খাইয়েছিল। মদ্যপান করার পরে আমি নেশাগ্রস্ত হয়ে বরের বুকে মাথা দিয়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলাম। ঠিক ওই সময় আমি বুঝতে পেরেছিলাম বর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছিল, কিন্তু আমি এত বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে বিছানা থেকে ওঠার মতো ক্ষমতাও আমার ছিল না। এমনকি আমি নিজের চোখ দুটোও খুলতে পারছিলাম না। তারপর যখন ঘুম থেকে উঠলাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এর আগে তো আমার সঙ্গে এই রকম কখনো হয়নি। তারপর উঠে দেখলাম আমার শরীরে একটাও জামা কাপড় ছিল না। চাদর দিয়ে আমার বস্ত্রহীন শরীর ঢাকা ছিল, এবং আমার গলায় একটা অনেক সুন্দর দামি সোনার গয়না ছিল। গয়নাটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ আমার বর তো এর আগে আমার সঙ্গে কখনোই এরকম করেনি। তারপর তাড়াতাড়ি উঠে আমি জামা কাপড় পরে বাইরে গিয়ে দেখলাম বর টেবিল চেয়ারে বসে চা খাচ্ছে। আমি তখন খুশি হয়ে তার কাছে গিয়ে বললাম, তুমি আমাকে কত সুন্দর উপহার দিয়েছ। আমি এই গলার মালাটা পেয়ে খুবই খুশি।
বর তখন হাঁ করে আমার গলার মালার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল এবং কিছুক্ষণ পরে বলল, ও আচ্ছা, এই গলার মালাটা, এটা আমি তোমার জন্যই নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে তো? আমি তখন খুব খুশি হয়ে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তার 2 দিন পরে বর একদিন অফিস থেকে বাড়ি ফিরে এসে বলল তার নাকি প্রমোশন হয়ে গেছে। বরের প্রমোশনের কথা শুনে আমি ও ননদ ভীষণ খুশি ছিলাম, কারণ আমার বর এই দিনের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিল। সেই রাতের পর থেকে আমার বরের উন্নতি হতে শুরু হয়েছিল। সেদিনের পর থেকে বর একটার পর একটা অনেক দামি দামি উপহার এনে আমাকে ও আমার ননদকে দিত এবং দামি দামি উপহার পেয়ে আমরাও খুবই খুশি হতাম। বরের এত উন্নতি দেখে আমি ও ননদ খুবই খুশি ছিলাম। এদিকে প্রত্যেকদিন রাতে আমার বর তার অফিসের ব্যাগের ভিতর মদের বোতল ও নতুন নতুন জামাকাপড় ভরে নিয়ে আসতো এবং প্রত্যেকদিন রাতে আমাকে একটু করে অনেক ভালোবেসে জোর করে মদ্যপান করাতো এবং মদ্যপান করানোর আগে আমাকে প্রত্যেক দিন নিত্য নতুন পোশাক দিত এবং প্রত্যেকটা পোশাকে আমার অর্ধেক শরীর দেখা যেত এবং আমি বুঝতে পারতাম যে মদ্যপান করার কিছুক্ষণ পরেই বর আমার শরীর ভোগ করত। নেশাগ্রস্ত অবস্থায় আমি চোখ খুলতেও পারতাম না, কিন্তু অনুভব করতে পারতাম যে আমার শরীর ভোগ করছে। কিন্তু ওই সময় আমার বর একটাও কথা বলতো না, সে চুপচাপ নিজের ইচ্ছে মতো করে আমার শরীর ভোগ করত। কোনো দিন আমি সেটাও বুঝতে পারতাম না যে মদ্যপান করার পরে রাতের বেলা আমার সঙ্গে কি হয়েছে, কারণ সেদিনের পর থেকে প্রত্যেক দিন সকালে উঠে দেখতাম আমার শরীরে একটাও কাপড় চোপড় থাকতো না এবং আমার গায়ের কাপড় চোপড় ঘরের এখানে সেখানে পড়ে থাকতো ও আমার নগ্ন শরীর চাদর দিয়ে ঢাকা থাকতো এবং আমার শরীরে একটা করে দামি সোনার গয়না থাকতো। এইভাবে প্রায় 4-5 দিন হওয়ার পরে আমার আর ভালো লাগছিল না। তখন আমি না পেরে বরকে বলেছিলাম, তুমি প্রত্যেক দিন এগুলো কি করছো? আমার মোটেই ভালো লাগে না। বর তখন আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, এটাই আমার ভালোবাসার স্টাইল। আর তুমি বলছো আমার ভালোবাসার পদ্ধতি তোমাকে ভালো লাগে না? তুমি কিন্তু এরকম বলে আমার মনে কষ্ট দিচ্ছ। বরের মিষ্টি মিষ্টি কথায় আমি আবার হার মানতে বাধ্য হয়েছিলাম। সেদিন বরের অফিস চলে যাওয়ার পরে আমার ননদ আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মনে হচ্ছিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার ননদ বলল, বৌদি, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে, তোমাকে না বলে আমি আর থাকতে পারছি না। তারপর আমি ননদকে বললাম, তুমি এত বেশি ভয় পাচ্ছ কেন? কী কথা আছে আমাকে বলো। ননদ তখন আমাকে জড়িয়ে ধরে বলল, বৌদি, আমি তোমাকে কিছু রিকোয়েস্ট করব, দয়া করে তুমি আমার অনুরোধটা মানবে। তারপর ননদ বলল, বৌদি, আজ রাতে তুমি আমার দাদার দেওয়া মদ্যপান করবে না। আমি তখন লজ্জায় মাথা নিচু করে আমার ননদকে বললাম, তোমার দাদা আমাদের বাড়িতে মদ্য নিয়ে আসে, এটা তুমি কি করে জানতে পারলে? আমার ননদ তখন বলল, বৌদি, আমি তোমাকে সব বলবো, তার আগে আমি তোমাকে যেটা বললাম তুমি সেই অনুরোধটা রাখবে। এবং সে আমার হাতটা নিজের মাথায় রেখে বলল, তোমাকে আমার দিব্যি, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। ননদের কথা শুনে আমার মনে অনেক রকম প্রশ্ন এসেছিল, কিন্তু আমার ননদ মদ্যপান করার কথাটা জানতে পেরেছে এটা জেনে আমি লজ্জায় তাকে আর কিচ্ছু জিজ্ঞেস করতে পারিনি। তারপর সেদিন রাতেও যখন আমার বর আমার জন্য গ্লাসে করে অল্প একটু মদ্য নিয়ে এলো, তখন আমি আর তার সামনে মদ্যপান করেছিলাম এবং মদ্যপান করার সঙ্গে সঙ্গে আমি বাথরুমে গেছিলাম। বাথরুমে গিয়ে আমি মুখ থেকে মদ্যটা বের করে ফেলে দিয়েছিলাম। আসলে সেদিন রাতে আমি বরকে বুঝতেই দিইনি যে আমি আজ মদ্যপান করব না। তাই আমি সেদিন খুব খুশি খুশি নিজের মন থেকেই মদের মিশ্রণটা পান করেছিলাম, কিন্তু আমি মুখের মধ্যেই নিয়েছিলাম। আর আগে থেকেই ভেবেছিলাম যে আজ মদের মিশ্রণটা মুখের মধ্যে নিয়ে থাকবো এবং বাথরুমে গিয়ে ফেলে দিব। তারপর মদের মিশ্রণটা মুখ থেকে বের করে ফেলে দেওয়ার পরে যখন আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম, তখন আমার বরকে বুঝতেই দিইনি যে আমি আজ মদ্যপান করিনি। সে ভেবেছিল আমি আজও হয়তো নেশাগ্রস্ত অবস্থায় আছি। তারপর বরকে দেখিয়ে নাটক করে আমি যখন বাথরুম থেকে টলে টলে পড়ে যাচ্ছিলাম, তখন সে আমাকে ধরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছিল। তারপর আমার বর ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলতে শুরু করলো। আমি তখন শুনতে পেলাম সে বলছিল, আমি বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে থাকো। এই বলে সে ফোনটা রেখে নিজের পারফিউম অনেক বেশি করে লাগিয়ে ঘরের লাইটটা অফ করে দিয়ে চুপচাপ দরজা খুলে বাইরে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না বর কি করতে চাইছে এবং সে প্রত্যেক দিন আমাকে মদ্যপান করিয়ে এমন কি করে। ওই সময় আমি ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম। বর তো জানতেই পারেনি যে আজ আমি শুয়ে থাকার নাটক করছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের দরজা খুলে বর ভিতরে ঢুকে পড়ল। কিন্তু আমার বর লুকিয়ে এত রাতে বাইরে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভেতরে ঢোকা মাত্রই সে আমার জামা কাপড় খুলে আমার শরীর ভোগ করতে শুরু করলো।
তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় থাকার নাটক করে বরকে বললাম, তুমি তখন থেকেই আমার শরীর ভোগ করে যাচ্ছ, কিন্তু একটাও কথা বলছো না কেন? আমার সঙ্গে কথা বলো। তারপর সে যখন আমার সঙ্গে কোনো কথা বলেনি, তখন আমি না পেরে রেগে বিছানায় উঠে বসে ঘরের লাইটটা অন করতে ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠল। রাগে ও ঘৃণায় আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছিল। আমি না পেরে তার কলার ধরে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপর আমি যখন চিৎকার করতে শুরু করলাম, তখন আমার ঘরের দরজা দিয়ে ননদ ও বর ভেতরে ঢুকে পড়ল। আসলে আমার শরীর যে ভোগ করছিল সে আর কেউ নয়, আমার বরের অফিসের বস ছিল। তারপর আমি নিজের রাগ সামলাতে না পেরে আমার বরের অফিসের বসকে একটা থাপ্পড় মেরেছিলাম ও বলেছিলাম, আপনার সাহস কী করে হলো আমার ঘরের ভিতরে ঢুকে আমার সঙ্গে এরকম করার? আমি থানায় গিয়ে আপনার নামে কেস করব। আমি থানায় যাব। এটা শুনে আমার বরের বস অনেক জোরে হেসে বলল, তুমি আমার নামে কেস করার আগে তুমি নিজের বরের নামে কেস করো, কারণ তোমার বর তোমাকে আমার কাছে বিক্রি করেছে। বসের মুখ থেকে ওই কথাটা শুনে আমি যখন বরের কাছে গিয়ে বললাম যে তুমি কোথায় ছিলে, তোমার বস আমার সঙ্গে অন্যায় করেছে। আমার ননদ তখন আমার কাছে এগিয়ে এসে বলল, বৌদি তুমি কাকে বলছো এই কথাগুলো? আমার দাদাকে? আমার দাদাই তো নিজের বসকে পারমিশন দিয়েছে তোমার সঙ্গে সব কিছু করার। এই অসভ্য লোকটা আমার দাদা হতেই পারে না। আমি যখন সব কিছু জানতে পেরেছিলাম তখন আমি তোমাকে সব সত্যি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার দাদা তোমাকে বলতে দেয়নি। সে আমাকে বলেছিল আমি যদি তোমাকে সত্যি কথা বলে দিই তাহলে তুমি নাকি আত্মহত্যা করে মরে যাবে। আসলে সেদিন রাতে আমি দাদাকে তোমার রুম থেকে বাইরে বের হতে দেখেছিলাম এবং দাদার বসকে তোমার ঘরের ভিতরে ঢুকতে দেখেছিলাম। তখনই আমি বুঝে গেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। তারপর আমি যখন দাদাকে জিজ্ঞেস করেছিলাম তখন দাদা আমাকে বাধ্য হয়ে সব কিছু সত্যি কথা বলেছিল, যে প্রমোশন পাওয়ার জন্য দাদা তার বসের কথায় রাজি হয়েছে। আসলে সেদিন যখন বস আমাদের বাড়িতে এসেছিল তখন তোমাকে দেখার পরেই তার বস দাদাকে এটা অফার করেছিল যে তোমাকে যদি এক রাত তার বসের সঙ্গে ঘুমোতে দেয় তাহলে সে দাদাকে প্রমোশন দেবে। আর প্রমোশন পাওয়ার লোভে আমার দাদা তোমাকে এই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। আমার দাদা যদি তোমাকে এই লোকটার কাছে বিক্রি করতে পারে তাহলে সে তো আমাকেও টাকার লোভে বিক্রি করে দিতে পারে। ছি, আমার তো ঘেন্না হচ্ছে এই মানুষটাকে নিজের দাদা বলতে। সব কিছু সত্যি কথা শোনার পরে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। কারণ আমি ভাবতাম আমার বর আমাকে অনেক ভালোবাসে এবং আমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতাম। কিন্তু সে তো ভালোবাসার নাম করে আমাকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছিল। আমি তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম এবং কেঁদে কেটে বরের কলার ধরে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সাথে কেন এরকম করলে? বাবা মায়ের কথার অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে এই রকম করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। বর তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে যখন চুপচাপ দাঁড়িয়েছিল তখন আমি না পেরে রেগে তাকে থাপ্পড় মেরেই যাচ্ছিলাম। তারপর সে আমার হাত দুটো ধরে বলল, কৃতিকা শান্ত হও। আমি যা করেছি আমাদের সবার ভালোর জন্যই করেছি। একবার আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরে আমরা অনেক মজা করব। আমাদের অনেক টাকা পয়সা হবে, আমাদের কোনো কিছুর অভাব হবে না। বরের কথা শোনার পরে আমি রেগে তার কলার ধরে বললাম, তাই বলে তুমি আমার দেহ বিক্রি করে টাকা ইনকাম করবে? ছি ছি, আজ আমার নিজের উপরে ঘেন্না হচ্ছে যে আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছিলাম। কিন্তু অনেক হয়েছে, আর না। এই কথাটা বলেই আমি আলমারি থেকে ব্যাগটা বের করে জামা কাপড় গুটিয়ে যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন ননদ আমার হাত ধরে বলল, বৌদি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। এই লোকটার সঙ্গে আমিও থাকতে পারবো না, কারণ এই লোকটার বিশ্বাস নেই। এই লোকটা টাকার লোভে আমাকেও বিক্রি করে দিতে পারে। আমার ননদের মুখ থেকে ওই কথা শুনে তার দাদা আমার ননদকে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল এবং বর তখন বুঝতে পেরেছিল সে কত বড় ভুল করেছে। ওই সময় আমার বরের বস আমার কাছে এসে বলল, কৃতিকা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে টাকা পয়সা সোনা গয়নাতে ভরে রাখবো। তোমার কোনো কিছুর অভাব হতে দিব না। আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। বসের কথা শুনে আমি তাকে অনেক অপমান করেছিলাম ও বলেছিলাম, আপনার মতো মানুষ যে কিনা নিজের বউকে ঠকিয়ে আমার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করেছে সে আবার ভালোবাসার দাবি করছে। আপনাকে তো এটা ভেবে খুশি হওয়া উচিত যে আমি আপনার নামে থানায় গিয়ে কেস করিনি। তারপর আমি আর ওই বাড়িতে এক মুহূর্ত থাকিনি। আমার ননদের সঙ্গে বাবার বাড়ি চলে গেছিলাম। বর অনেক চেষ্টা করেছিল আমাদের আটকানোর, কিন্তু আমি ও ননদ বরের কোনো কথা শুনিনি। বাড়িতে এসে বাবা মাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম, কিন্তু বাবা মায়ের আর কিছু করার ছিল না, কারণ তাদের মনে আমার প্রতি একটা রাগ ছিল। ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে আমি বরকে ডিভোর্স দিয়েছিলাম। যদিও বা সে অনেক চেষ্টা করেছিল আমাকে মানিয়ে নেওয়ার, কিন্তু সে যে আমার সঙ্গে এত অন্যায় করেছিল সেগুলো ভুলে গিয়ে আবার ওই ফ্রড লোকটার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব ছিল না।
কারণ যে মানুষটা টাকার লোভে নিজের স্ত্রীকে বিক্রি করতে পারে, সে টাকার লোভে ওই ভুলটা আবার দ্বিতীয়বারও করতে পারে। তাই ওই রকম মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। একবার মানুষের বিশ্বাস ভেঙে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো দিন বিয়েই করব না এবং আয়ানের কাছে আর কোনো দিন ফিরে যাব না। বাড়িতে আসার পরে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম। ওই ঘটনাগুলো ভুলতে আমার 1 বছর সময় লেগেছিল। তারপরে আজ আমার ননদ ও আমি বাড়িতে একটা কোচিং সেন্টার করেছি। এই কোচিং সেন্টারে আমি আরও 2 জন শিক্ষিকাও রেখেছি। আমরা কোচিং সেন্টার থেকে বেশ ভালো টাকাই ইনকাম করি। আমার ননদ তার দাদার কাছে এখনও ফিরে যেতে চায় না। তার মনে তার দাদার প্রতি এখনও ভয় আছে। বরকে ডিভোর্স দেওয়ার পরেও আমার বর মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে আসে, কিন্তু আমি তার সঙ্গে দেখা করি না। কারণ যখনই আমি তাকে দেখি তখনই সে আগের দিনগুলো মনে পড়ে যায়, যে সে কিভাবে আমাকে ঠকিয়েছিল। প্রমোশন পাওয়ার লোভে আমার বর আমাকে বিক্রি করেছিল, আর সেই প্রমোশন পাওয়ার পরে আমার বর নিজেকেই শেষ করে ফেলেছে। এখন সে বেকার হয়ে বাড়িতেই বসে আছে। সে কোনো কোম্পানিতেই কাজ পায় না। যেমন তেমন করে এখানে সেখানে ছোটোখাটো কাজকর্ম করে এখন সে নিজের পেটের ভাত জোটায়। এই জন্যই বলে মানুষকে বেশি লোভ করতে নেই। বেশি লোভ করতে গিয়ে বরের আজ এই দুর্দশা। আমার সঙ্গে এই ঘটনাটা হওয়ার 4-5 বছর পরেও বর আমার সঙ্গে দেখা করা বন্ধ করেনি। সে আমার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতো। আমার বাবা মা তখন আমাকে বলেছিল, তোর বরকে একটা সুযোগ দে। বাবা মায়ের কথা শুনে আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু একটা শর্তও রেখেছিলাম। সেই শর্তটা হচ্ছে তাকে ঘর জামাই হয়ে আমার বাবা মায়ের সঙ্গেই থাকতে হবে, এবং বর এই শর্তটা মেনেছিল। আমাদের যেহেতু ডিভোর্স হয়ে গেছিল, তাই আবার তার সঙ্গে বিয়ে করে বরকে একটা সুযোগ দিয়েছিলাম। এখন আমি বরের সঙ্গেই আছি, কিন্তু নিজের বাবা মা ও ননদকে নিয়ে বাবার বাড়িতেই আছি। এখন আমি ভালোই আছি, এবং আমার বর আমার কোচিং সেন্টারে ছাত্রদের পড়ায়। এখন আমি নিজের সংসারে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।